হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা সলিড স্টেটের যে লাস্ট ক্লাসটা করিয়েছিলাম তাতে আমি কতটা পড়িয়েছিলাম, তার 1 মিনিট আমি একটু সলিড স্টেট 4 পড়ানো হয়েছিল। সেখানে আমরা ল্যাটিস ডিফেক্ট পড়িয়েছিলাম এবং ইলেকট্রিক্যাল প্রপার্টি, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এগুলো পড়িয়েছিলাম, তাই তো? মানে আমরা কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এই সবগুলো পড়িয়েছিলাম। ইনসুলেটর, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, সমস্ত জিনিসগুলো পড়িয়েছিলাম। আচ্ছা, আজকে আমরা পড়াবো যেটা, যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে যে দেখ, এগুলো আমি পড়িয়েছিলাম আগের ক্লাসে, নিশ্চয়ই তোদের মনে পড়ছে। সেমিকন্ডাক্টর, এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর পড়িয়েছিলাম। এই পর্যন্তই দেখছি যে তোদের ইয়েতে রয়েছে, পিডিএফ রয়েছে। আচ্ছা, আজকে আমরা কি করব না, আরেকটা ছোট্ট পার্ট বাকি রয়েছে যেটা আমরা পড়াবো। সেটা হচ্ছে যে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড, সাথে সাথে আমরা নিউমেরিক্যাল প্রবলেম, এই চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল প্রবলেম, অঙ্ক টঙ্ক করা, সেগুলো আমরা করব। চল আমরা শুরু করে দিই ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড। এটা এখানে একটু কয়েকটা জিনিস একটু জটিলতা আছে, আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা কর, এমন কিছু প্রবলেম হবে না আশা করছি। তো ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড, সেটাতে প্রথম যে ইম্পর্টেন্ট কথা যেটা বলার, সেটা হচ্ছে কি না, ম্যাগনেটিক প্রপার্টিটা সলিডের অ্যারাইজ করে কেন, আগে এটা বোঝার চেষ্টা কর। যে একটা সলিডের ম্যাগনেটিক প্রপার্টি থাকবে কেন, থাকবে কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের জন্য। এবারে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর এই হচ্ছে তোর অ্যাটমের নিউক্লিয়াস, এবারে এইটা হচ্ছে তার ইলেকট্রনের পাথ। ইলেকট্রন এই বরাবর ঘুরছে, তো একটা ইলেকট্রনের দেখ দুটো মোশন থাকে, নিজের অ্যাক্সিসের উপরে রোটেট করে। এক মিনিট দাঁড়া। তো একটা ইলেকট্রনের দু রকমের মুভমেন্ট আছে। একটা কি না, মুভমেন্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে মুভমেন্ট। আর একটা হচ্ছে কি না, তার নিজের অ্যাক্সিসের ওপরে মুভমেন্ট। দেখ, ইলেকট্রনের দু রকমেরই মুভমেন্ট রয়েছে। দেখ, ইলেকট্রনটা কিন্তু এরকম তার চারিধারে ঘুরে আসবে, আবার নিজের অ্যাক্সিসের ওপরেও ঘুরবে। দেখ, each electron in an atom has magnetic moment which originates from two sources. একটা হচ্ছে কি অরবিটাল মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, আর একটা হচ্ছে স্পিন অফ ইলেকট্রন অন ইটস ওন অ্যাক্সিস। এখন আমি তোকে একটু দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। যে দেখ, এই ছবিটা দেখ, ছবিটা দেখলেই তুই বুঝতে পারবি যে ইলেকট্রনগুলো, দেখ এই যে ইলেকট্রনগুলো, তার দু রকমের মোশন রয়েছে।
এক হচ্ছে ইলেকট্রন তার নিউক্লিয়াসের চারিদিকে এরকম ভাবে ঘুরছে, যত ইলেকট্রন আছে তার নিজস্ব পাথওয়ে ইলিপ্টিক্যাল পাথওয়েতে ঘুরছে। আবার ইলেকট্রনটা দেখ নিজের অ্যাক্সিসের ওপরেও কিন্তু রোটেট করছে, এই যে অ্যাক্সিসের ওপরেও রোটেট করছে। তো সিম্পল ব্যাপার, সে নিউক্লিয়াসের চারিদিক দিয়ে ঘুরছে, অ্যাট দ্য সেম টাইম তার নিজের অ্যাক্সিসের ওপরে ঘুরছে। তখন তাতে কি হবে? নিজের অ্যাক্সিসের ওপরে ঘুরছে আর নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাতে কি হবে? আর সবসময়তেই একটা জিনিস মনে রাখবি যে যখন, দেখ ভালো করে আমার কথাটা শোন, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ম্যাগনেটিক মোমেন্ট, সেই জন্য আমি আগের দিনকার পড়াইনি, কারণ অনেকের অনেক প্রবলেম হয়, বুঝতে পারে না ভালোভাবে। দেখ আমি তোকে বলছি যে ইলেকট্রন যখনই রোটেট করে তখনই যাকে ঘিরে রোটেট করে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। ধর ইলেকট্রন সে কি নিউক্লিয়াসকে ঘিরে রোটেট করছে, তাই নিউক্লিয়াসে একটা ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউস করবে। আবার ইলেকট্রন নিজের অ্যাক্সিসের উপরেও রোটেট করে, তাহলে নিজের সেন্টারেও একটা ম্যাগনেট প্রডিউস করবে। একটাকে বলে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর একটাকে বলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। ইলেকট্রন কিন্তু তার দু রকমের মুভমেন্টের জন্য দু রকম তার ম্যাগনেটিক প্রপার্টি শো করে। ইজি ভাবে বোঝার চেষ্টা কর, জটিল ভাবতে হবে না, একদম সোজাভাবে ভাব যে ইলেকট্রন যখনই কিনা রোটেট করবে তখনই কিন্তু সে কি করবে না, সে একটা ম্যাগনেটিক প্রপার্টি, যেখানে আমি তোকে আবারও ওই জায়গায় নিয়ে যাচ্ছি যে ইলেকট্রন যখনই রোটেট করে তখনই কিন্তু সে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট করে বা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। তুই এখন বলবি যে আপনি কি করে জানলেন যে ইলেকট্রন যখনই রোটেট করে তখনই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে? এটা আমি মানছি না। যদি তুই বলিস, যদি একথা বলিস, তাহলে আমি তোকে বলছি যে তুই ইলেকট্রোম্যাগনেট পড়েছিস। ইলেকট্রোম্যাগনেটে কি দেখেছিস না, এরকম একটা আয়রনের রড নেওয়া হয়েছে সলিনয়েড, এর ওপরে কিন্তু যখন আমরা ইলেকট্রিসিটি পাঠাতাম তখন এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল এরকম হতো, কিন্তু কারেন্টটা অফ করে দিলে কিন্তু আর ইলেকট্রোম্যাগনেট হচ্ছে একটা টেম্পোরারি ম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট একটা টেম্পোরারি ম্যাগনেট, যতক্ষণ কারেন্ট তুমি পাঠাবে ততক্ষণ পর্যন্তই ওটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। তাহলে আজকে কারেন্ট মানে কি, এখান দিয়ে কি যাচ্ছে? কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো। তো একটা লোহার রডের ওপরে তুই যখন এরকম তার দিয়ে ঘোরাচ্ছিস, তার মানে কি এখানে ইলেকট্রন রোটেট করছে এবং তার জন্য কিন্তু এটা ম্যাগনেট হচ্ছে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে ইলেকট্রন যদি কাউকে সেন্টার করে ঘুরতে থাকে, তখন ইলেকট্রন কাউকে সেন্টার করে ঘুরলে সেখানে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তো ইলেকট্রন অরবাইটাল বরাবর ঘুরলে অরবাইটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট হবে, আবার নিজের অ্যাক্সিসের উপরে ঘুরছে স্পিনের জন্য, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউসড হবে। এবারে আবার তুই এখানে পড়ে দেখ, দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল ডিউ টু দ্য ম্যাগনেটিক মোমেন্টস অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিভিজুয়াল ইলেকট্রন। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক একটা ম্যাগনেটিক মোমেন্ট হয়। Each electron in an atom has magnetic moment which originates from two sources. ম্যাগনেটিক মোমেন্টটা দুভাবে আসে, একটা হচ্ছে কি না একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, অরবাইটাল মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে কি স্পিন অফ দ্য ইলেকট্রন অ্যারাউন্ড ইস ওন অ্যাক্সিস। ইলেকট্রনের আর্থের মতো, ঠিক আর্থের যেরকম মোশন সেরকমই আর্থ কি করে, আর্থ সানের চারিদিকে ঘুরছে, আবার নিজের অ্যাক্সিসের উপরেও ঘুরছে। ইলেকট্রনও তাই নিজের অ্যাক্সিসের উপরে ঘুরছে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তাকে কি বলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। আর নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে আসছে মানে হচ্ছে কি অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট। তো সেই জন্যে ইলেকট্রন যখনই রোটেট করবে, দেখ এ মুভিং ইলেকট্রন মে রিগার্ডেড অ্যাট আ স্মল কারেন্ট লুপ জেনারেটিং স্মল ম্যাগনেটিক ফিল্ড হ্যাভিং ম্যাগনেটিক মোমেন্ট অ্যালং ইটস অ্যাক্সিস অফ রোটেশন। সব সময়তেই ইলেকট্রন যখন রোটেট করে তার নিজের অ্যাক্সিস বরাবর, যে অ্যাক্সিস বরাবর রোটেট করছে
সেই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তো অনেক রকমের সলিড আছে, এই অনেক একটা জিনিস ভালো করে শোনো, অনেক রকমের সলিড আছে, তাদের বিভিন্নটার বিভিন্ন রকমের ম্যাগনেটিক প্রপার্টি। সেটা কি করে বোঝা যায়? না, আমরা সলিডের যে ম্যাগনেটিক প্রপার্টি সেটা অনেক সময়তে কি হয় না, তুই সলিডে যেহেতু অনেক অ্যাটম থাকে, সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে, তাদের ম্যাগনেটিক প্রপার্টিটা আমরা প্রপারলি বুঝতে পারি না, কেমন ধরনের তার ম্যাগনেটিক প্রপার্টি বুঝতে পারি না। তো বিভিন্ন সলিডের ক্ষেত্রে আমরা এই ডিফারেন্ট টাইপের ম্যাগনেটিক ফিল্ড যে হয় সেটাকে ক্লাসিফাই করেছি। কিসের বেসিসে ক্লাসিফাই করেছি? না, ডিপেন্ডিং অন, এই দেখ এই কথাটা গুরুত্বপূর্ণ, ডিপেন্ডিং অন দেয়ার রেসপন্স টু ম্যাগনেটিক ফিল্ড। মানে বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসবো। একটা জিনিস তোকে ভালোভাবে জানতে হবে যে ইলেকট্রন যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে সেই ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু স্ট্রেংথ অত বেশি না। কিন্তু একটা অ্যাটমের মধ্যে তো একটা ইলেকট্রন নেই, অনেক ইলেকট্রন রয়েছে এবং অনেক অ্যাটম রয়েছে। তাদের যে নেট যে ম্যাগনেটিক প্রপার্টি, সেই ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু সেটা নানান রকমের হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, একে অপরকে ক্যান্সেল করতে পারে। তো বাইরে থেকে একটা যদি ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড তার কেমন রেসপন্স, তার উপরে বেস করে আমরা কিন্তু সলিডের ম্যাগনেটিক প্রপার্টিকে ভাগ করেছি। কতগুলো ভাগে? না, 5টা ভাগে ভাগ করেছি, একটা দুটো নয়, 5টা, 5 ডিফারেন্ট টাইপস। এই প্রত্যেকটা টাইপ তোকে ভালো করে বুঝতে হবে যে ওটার মানে কি, ওই কথাটার মানে কি। তুই দেখ, আমি তোকে প্রত্যেকটা টাইপ ধরে 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 বোঝাচ্ছি। দুটো টাইপ একই রকমের তোর মনে হবে, কিন্তু একই রকমের নয়। আমি তোকে সূক্ষ্ম ডিফারেন্সটা বুঝিয়ে দেবো, একদম কোনো অসুবিধা হবে না, একদম ইজি। চল, আমি বলবো যে এরপরে আর ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হবে না, গ্যারেন্টি দিচ্ছি। আমার কথাগুলো ভালো করে তুই শোন। আর এখানে তো পিডিএফ থাকছেই, ভিডিও পাবি, সব কিছুই পেয়ে যাবি, কোনো অসুবিধা হবে না। দেখ, প্রথম কথা হচ্ছে যে এই যে 5 রকমের যে ম্যাগনেটিক প্রপার্টি সলিডের হয়, on the basis of magnetic properties, substances can be classified into 5 category। 5টা কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। তাহলে আরেকবার নামগুলো বলে নি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। এখন কি হয় না, তোরা স্টুডেন্ট, তো আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম। তো কি হয়, এই 5 রকমের জিনিসপত্র না একে অপরের ঘাড়ে চলে যায়, গুলিয়ে যায়, তো অনেক সমস্যা এখানে হয়। তো আমি তোকে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে মানে আমি তোকে বলবো, প্রত্যেকটা ম্যাগনেটিক প্রপার্টি তুই ভালো করে শোন। প্রথম কথা যেটা, আমি তোকে ছবিটা দেখাচ্ছিলাম, তুই আরেকবার এই ছবিটা তুই দেখ ভালো করে, যে ইলেকট্রনের জন্যই কিন্তু যত ম্যাগনেটিক প্রপার্টি হয়। অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আসা মানে অ্যাটম দিয়েই তো তৈরি, অ্যাটম দিয়েই তো সলিড তৈরি। তো অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থাকলে সেগুলো তো সলিডের মধ্যেই আসবে। আমরা বলি যে ম্যাগনেট যখন পড়বি দেখবি ফিজিক্সে, তাতে বলা আছে যে আর্থ একটা বড় ম্যাগনেট, আর্থের একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে। আর্থের মধ্যে ম্যাগনেট তুমি ঝুলিয়ে দিলে তার নর্থ পোল সাউথ পোল দিকে আইডেন্টিফাই করা যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই তুই পড়েছিস। তাহলে আর্থ নিজেই একটা ম্যাগনেট। তো আর্থ কি দিয়ে তৈরি বল? প্রচুর অ্যাটম মলিকিউল দিয়ে তৈরি, তার মধ্যে ইলেকট্রন আছে, তো ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই রয়েছে। তো সেই জন্য এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই যে ইলেকট্রনের জন্যই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে। ধরে নে যে এখানে আমরা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন অনেক সময় আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারে বা পেয়ার্ড ইলেকট্রন। ধর এই একটা ইলেকট্রন ধর ঘুরছে, এই যে একটা ইলেকট্রন যে ঘুরছে, এই যে একটা ইলেকট্রন রোটেট করছে, এর জন্যে ওর সেন্টারে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। সেটার অ্যারো আমি এরকম দিলে, ধর নর্থ পোল এদিকে, সাউথ পোল এদিকে, একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে একটা ইলেকট্রন যেটা, সেটার জন্য এটা হচ্ছে। ধরে নে একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে,
কোনো একটা অ্যাটমের একটা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে ধরে নে, তো ওই ইলেকট্রনটার জন্য তুই একটা ম্যাগনেটিক ফিল্ড পাবি। তো ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিস, ওই যে ইয়েলো কালারের যে অ্যারো দেওয়া রয়েছে ওই অ্যারোটাই হচ্ছে ওর ম্যাগনেটিক ফিল্ড। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা সমস্ত যত অ্যাটম রয়েছে সব অ্যাটমের মধ্যেই এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে। কিরকম ব্যাপারটা? প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, ডায়াম্যাগনেটিক। এবার ডায়াম্যাগনেটিক কি আগে তুই প্রথমে বোঝার চেষ্টা কর, তারপরে আমি সমস্ত কথা বলছি। ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স কিরকম হবে? These substances are weakly repelled by magnetic field. ম্যাগনেটিক ফিল্ড বা বাইরে থেকে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড রাখিস, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ভিতরকার নয়, এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি তুই রাখিস তাহলে ওই সলিডটা কি হবে না, ওর যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা উইকলি রিপেলড হবে। দুটো কথা মনে রাখবি, উইকলি রিপেলড বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। কারা দেখায়? শোন বাই দোজ সাবস্ট্যান্সেস। কারা দেখাবে? ইন হুইচ অল দ্য ইলেকট্রনস আর পেয়ার্ড, which cancels their magnetic moment and they lose their magnetic character. এই সব অ্যাটমের নিজস্ব কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। কেন না, সব ইলেকট্রনই আসলে পেয়ার্ড হয়ে রয়েছে, ওর মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে তার কখনো কিন্তু নিজস্ব কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। এটা ওই অ্যাটমটার কথা বলছি, যে অ্যাটমটার মধ্যে পেয়ার্ড ইলেকট্রন রয়েছে। সমস্ত ইলেকট্রনই পেয়ার্ড। আমি এক্সাম্পলে দিচ্ছি, কিন্তু কথাটা ভালো করে তুই দেখ, যে এখানে তুই দেখ যে এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, ধরে নে দুটো ইলেকট্রন রয়েছে, একটা অ্যাটমের একটা সেলের মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে। এবারে এই দুটো ইলেকট্রনকে কিভাবে লেখা হয়? নিশ্চয়ই 11-এ দেখেছিস যে এরকম করে লেখা হয়, মানে একটা ক্লকওয়াইজ যদি ঘুরে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো ভালো করে তুই দেখ যে এই দুটো ইলেকট্রন কি হচ্ছে না, একটা ক্লকওয়াইজ এবং একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এইখানে যে দুটো ইলেকট্রন ঘুরছে তাদের কথা বলছি। এবারে যখন প্রচুর ইলেকট্রন থাকে, একটা অ্যাটমে ধর অনেকগুলো ইলেকট্রন রয়েছে, অনেকগুলো ইলেকট্রন রয়েছে, তো ধর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ইলেকট্রন রয়েছে। মানে ধর এরকম করে 1 2 3 4 5 6 ছটা ইলেকট্রন রয়েছে। এবারে সবসময় কি হয় না, একটা ইলেকট্রনের জন্য যা ম্যাগনেটিক প্রপার্টি তার উল্টো দিকের ইলেকট্রন ক্যান্সেল করে যায়। ধর এই ইলেকট্রনটার জন্য ম্যাগনেটিক প্রপার্টি ধর এই রকম, আর এটার জন্য ঠিক তার ক্যান্সেল করবে। এটার জন্য ধর এইটার জন্য এইটা, আর এটার জন্য ধর এরকম টাইপের, এটার জন্য ধর এইটা, আবার আরেকটার জন্য এইটা, আর এটার জন্য এইটা। মানে আমি তোকে বলতে চাইছি যে পেয়ার্ড কন্ডিশনে যখন ইলেকট্রন থাকে, when all the electrons are paired, then net magnetic property of the atom is nil. অ্যাটমের নেট ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু কিছু থাকবে না। কারণ দেখ যে একে অপরকে তো ক্যান্সেল করে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু যে পেয়ার হয়ে রয়েছে তার একটা আর একটাকে কি করছে না, ক্যান্সেল করছে। তো যদি ক্যান্সেল করে তাহলে তার কিন্তু নেট কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। ধর আমি ধর হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, সে দুটো ইলেকট্রন পেয়ার। হিলিয়ামের কিরকম আছে ভালো করে তুই খেয়াল করে দেখ, হিলিয়ামের একদম ইজি ভাবে চল, বোঝার চেষ্টা কর, কোনো অসুবিধা হলে আমাকে বল। হিলিয়াম তার ইলেকট্রন দুটোই আছে, তো 1s2, এই দেখ এসে দুটো ইলেকট্রন আছে, ধর এটা এস, এটা এস 1s, তাহলে এইখানে একটা ইলেকট্রন আছে আর এই একটা ইলেকট্রন আছে। তো এ যদি ক্লকওয়াইজ করে
এ তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এখন দেখ যে এই যে ইলেকট্রন যে দুজনে ঘুরছে, তাহলে যদি দুজনে ইলেকট্রন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে তাদের যে ম্যাগনেটিক মোমেন্ট, এই ইলেকট্রনটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট যদি এরকম হয়, তাহলে এই ইলেকট্রনটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট তার উল্টো দিকে হবে। আমি তো বললামই যে যতগুলো এরকম ইলেকট্রন থাকবে তাদের একে অপরকে কিন্তু ক্যান্সেল করে যাবে, এবং ক্যান্সেল করে যাওয়ার পরে তাদের নেট কিন্তু কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। হিলিয়াম বা যা কিছু যাদের পেয়ার্ড ইলেকট্রন আছে তাদের কিন্তু কোনো নেট ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। এটা ঘটনা যে একজনের ম্যাগনেটিক মোমেন্ট আরেকজনকে ক্যান্সেল করে যাবে। তো এখানে যেরকম দেখছিস যে দুটো ইলেকট্রন রয়েছে, এবং দুটো ইলেকট্রন যত এরকম পেয়ার্ড ইলেকট্রন থাকবে সবাইয়ের ক্ষেত্রেই ক্যান্সেল করে যাবে। কিন্তু যদি কখনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন কিন্তু করবে না। ধর এখানে 5টা ইলেকট্রন আছে, ধর 1টা 2টো 3টে 4টে, ধর এই 5টা আছে, এই ইলেকট্রনটা নেই, তখন একটা একটা ক্যান্সেল করে যাবে, কিন্তু একজনের মোমেন্ট থাকবে না, তাহলে তার বদলে একটা উল্টো দিকে থাকবে। সে কেস আমি এখন বলছি না, আমি শুধু তোকে ডায়াম্যাগনেটিকের কেস বলছি। এবার তুই ভালো করে একটা কথা বোঝার চেষ্টা কর। এখানে কি লেখা আছে না, উইকলি রিপেলড বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এবারে তোর মনে হতে পারে যে অ্যাটমটা রয়েছে, এটা ধর একটা অ্যাটম, এটার কি নো ম্যাগনেটিক প্রপার্টি। কেন না, এতে যে দুটো ইলেকট্রন রয়েছে তারা একে অপরের সাথে কি পেয়ার্ড। তাহলে এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে, নর্থ পোল সাউথ পোল এরকম করে রাখা হয়েছে। তাহলে তাতে রিপালশন হচ্ছে কেন? রিপালশন হচ্ছে কেন না, যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে যখন কোনো অ্যাটমকে রাখা হয় বা সলিডকে রাখা হয়, অ্যাটম তো তুই রাখতে পারবি না, তুই সলিড রাখবি, সলিডটা তো অ্যাটম দিয়েই তৈরি, তাই রিলেটিভলি ওইভাবে আমরা ভাবছি ইনিশিয়ালি। তো কি হয় না, একে বলে ইন্ডাকশন, একে বলে ইন্ডাকশন। ওই যে সলিডটা ও কি করবে, ওকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করবে। যদিও এখানে কোনো নেট নো ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে, তবুও কিন্তু এর ইন্ডাকশনের ফলে এখানে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি হবে, এবং যেখান থেকে এই ইন্ডাকশনের ফলে ম্যাগনেটিক প্রপার্টি হওয়ার পরে সামান্য সেরকম একটা কিছু ম্যাগনেটিক প্রপার্টি হবে না, কারণ ওটা বুঝতেই পারছিস যে ওটা ডায়াম্যাগনেটিক, ওর কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। তো সামান্য সামান্য রিপালশন একটু দেখা যাবে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে। এবং এর এক্সাম্পল ওয়াটার, সোডিয়াম অক্সাইড, বেনজিন, এরকম সমস্ত কম্পাউন্ড, যে কম্পাউন্ডগুলোর মধ্যে কোনো রকমের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, আনপেয়ার্ড ইলেকট্রনই নেই, তো ম্যাগনেটিক প্রপার্টি অবশ্যই নেই। এবারে দেখ যে এবারে চলে আয় কি না, প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কাদেরকে বলছি, which have permanent magnetic dipoles. দেখ, the substances which have permanent magnetic dipole and are weakly attracted by the magnetic field, weakly attracted by the magnetic field are known as paramagnetic। মানে তার নিজের মধ্যেই ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে, নিজের মধ্যেই একটা ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। কেন না, ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে তার কারণটা হচ্ছে যে তার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেই জন্য তার একটা অ্যাটমের একটা ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে। কিন্তু দেখ আবার একটা কথা লেখা রয়েছে, দেখ, দে লুজ দেয়ার ম্যাগনেটিজম ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তো তোর মনে হবে যে কথাগুলো যেগুলো বলা হচ্ছে কন্ট্রাডিক্টরি। এক বলা হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল আছে, আবার বলা হচ্ছে যে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে যাবে যদি পার্মানেন্ট বাইরে থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড না দেওয়া হয়। তো এগুলো কেন হচ্ছে, বা এখানে লেখা আছে দে মে হ্যাভ অ্যাটমস, আয়নস আর মলিকিউলস উইথ আনপেয়ার্ড ইলেকট্রনস বলে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো সব কথাই আমি তোকে বলবো, প্যারাম্যাগনেটিক প্রপার্টির ক্ষেত্রে সমস্ত কথা বলবো, প্রত্যেকটা কথার মানে আমি তোকে বোঝাবো। প্রথম কথা হচ্ছে যে এদের একটা পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল আছে, এরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে উইকলি অ্যাট্রাক্টেড হয়,
কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না যদি থাকে তারা ম্যাগনেটিক প্রপার্টি লুজ করে। এদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এইগুলো হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স বললাম। এবারে শোন ভালো করে, তুই কয়েকটা জিনিস দেখ, আমি তোকে দেখাচ্ছি। কি দেখাচ্ছি না, অ্যাটমসের আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ধর এখানে 3টে ইলেকট্রন দেখছিস, তো এদের আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তো তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে পার্মানেন্ট ডাইপোল রয়েছে। কিন্তু দেখ একটা জিনিস তুই বোঝার চেষ্টা কর, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এই এতগুলো অ্যাটম রয়েছে। তো প্রত্যেকের যে অ্যাটমের যে ডাইপোল গুলো হয়েছে, প্রত্যেকে অ্যাটমের একটা পার্মানেন্ট ডাইপোল আছে, এটা ঘটনা। প্রত্যেকটা অ্যাটমের একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে, কিন্তু ওভারঅল ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু থাকবে না, কারণ তাদের ওরিয়েন্টেশনটা, অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নেই। বিভিন্নটা অ্যাটমটা বিভিন্ন দিকে রয়েছে, তাদের ডাইরেকশন বিভিন্ন দিকে। তো নো নেট ডাইপোল মোমেন্ট, এর যে মোমেন্ট এটা কিন্তু এই অবস্থায় জিরোই থাকবে। কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো, কথাটা ভালো করে শোনো, ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো যদি আমি কনসিডার করি তার একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকছে, কিন্তু ওভারঅল সলিডটা যদি আমি কনসিডার করি তাহলে তার নেট ডাইপোল মোমেন্ট জিরো হবে, কারণ এ একে অপরকে ক্যান্সেল করে যাবে, বিভিন্ন দিকে রয়েছে। এটা যখন ডায়াম্যাগনেটিক বলেছি তখন একটা অ্যাটমের মধ্যেই এরকমও আছে, এরকমও আছে, এটা ডায়াম্যাগনেটিকে বলেছি, ডায়া। কিন্তু যখন প্যারাম্যাগনেটিকে বলছি তখন ওর মধ্যে আনপ্যারিড একটা অ্যাটম এরকম, আর একটা অ্যাটম এরকম, আর একটা অ্যাটম এরকম। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, অসুবিধা হলে আমাকে বল। তো এখানে কিন্তু নেট ডাইপোল মোমেন্ট জিরো হবে। এবারে দেখ এক্সটার্নাল, এই যে ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করে, এদেরকে একটা লাইনে নিয়ে চলে আসে, ইনডিউস করে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড একে কি করে না, একে এই যে ডাইপোল গুলোকে tries to align the direction of the applied magnetic field, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে একটা ডাইরেকশন নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু যদি থার্মাল এনার্জি, যদি তুমি হিট দাও ওখানে, তাহলে থার্মাল এনার্জি কিন্তু অপোজ করে, থার্মাল এনার্জি আবার ওকে উল্টো দিকে নিয়ে চলে যেতে পারে। প্যারাম্যাগনেটিকের কেস আমি তোকে বোঝাচ্ছি। প্যারাম্যাগনেটিকে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা ডাইপোল রয়েছে, কিন্তু প্রত্যেকটা অ্যাটমের ডাইপোল থাকলেই কি ওভারঅল সলিডটা ডাইপোল থাকবে না থাকবে না, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। তো আমি বলতে চাইছি যে এক্সটার্নাল যদি ম্যাগনেটিক ফিল্ড দেয়া হয়, এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি করে না, সমস্ত যে ডাইপোলগুলো আছে তার নিজের ডাইরেকশনে নিয়ে আসার চেষ্টা করে। যে ডাইরেকশনে ইয়েলো কালারের অ্যারোগুলো দেখতে পাচ্ছিস, এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছিস, এরকম 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 করে এই ডাইরেকশনে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু থার্মাল এনার্জি মানে তুমি যদি বাই চান্স ওখানে যা হিট আছে সেই এনার্জিটা কি করে না, ওকে সোজা করে দেয়। দ্যাট ক্রিয়েটস এ টর্ক। টর্ক মানে হচ্ছে এ ওদিকে বাঁকাতে চাইছে, আবার থার্মাল এনার্জি তার উল্টো দিকে নিয়ে যেতে চাইছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো কি করবে, ডাইপোলটা কি হবে, সেটা কিন্তু থার্মাল এনার্জি এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে। ভালো করে আমার জিনিসটা দেখ, যে বাইরে থেকে এইভাবে দেখা যায় যে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বেশি হয়, তাহলে দেখা যায় যে কিছু ডাইপোলকে তারা একটা পার্টিকুলার ডাইরেকশনে নিয়ে চলে আসতে পারে। যেরকম এগুলোকে এটাকে 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 আরো সব এইগুলোকে এটাকে একটা ডাইরেকশনে নিয়ে চলে এসছে। তো কিছুটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি এখানে পাওয়া যাচ্ছে, অথচ বেশি পাওয়া যাচ্ছে না, ফিবল পাওয়া যাচ্ছে। প্যারাম্যাগনেটিকের সব আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেও তার যে মারাত্মকভাবে পাওয়া যাবে এরকম কোনো কথা নেই, কারণ সেখানে ওদের অ্যালাইনমেন্টটা কিন্তু একই ডাইরেকশনে নেই। প্যারাম্যাগনেটিকের হতে পারে অনেক আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু দে আর নট ইন সেম অ্যালাইনমেন্ট। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপরেই কিন্তু সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করছে। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এগুলোকে করে, এবং সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আমি তোকে বলেছি,
যে একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি বাড়িয়ে দিস, তুই দেখ এটা বেড়ে যাচ্ছে, এটা যদি বাড়িয়ে দিস তাহলে কি হবে? কি হবে তুই নিজেই বুঝতে পারছিস, সবগুলোকে কিন্তু একই ডাইরেকশনে নিয়ে চলে আসবে, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি। টেম্পারেচারটা এখন কম আছে, ধরে নে কম আছে, তাহলে এরকম হয়ে যাবে। তো ম্যাগনেটাইজেশন অফ দ্য মেটেরিয়াল ইনক্রিজেস। এইসব মেটেরিয়ালকে কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে যদি ম্যাগনেটিক স্ট্রেংথ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু অনেক ভালো ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারবে, অনেক ভালো ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারবে। কিন্তু বাই চান্স যদি তুমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছো, টেম্পারেচারটা যদি বাড়িয়ে দিয়েছো, দেখ থার্মাল এনার্জি এখানে কম আছে, ঠিক আছে, থার্মাল এনার্জি কম আছে, কিন্তু থার্মাল এনার্জি যদি তুমি বাড়ো, থার্মাল এনার্জি কম থাকা মানে কি? থার্মাল এনার্জি কম থাকা মানে ভালো ভালো রকমের ম্যাগনেটাইজেশন হবে। কিন্তু থার্মাল এনার্জি যদি বেশি করতে থাকো, আস্তে আস্তে যদি তুমি থার্মাল এনার্জি বাড়াচ্ছ, দেখ বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, আরো ইনক্রিজ করাচ্ছি, আরো ইনক্রিজ করাচ্ছি, মারাত্মক রকমের ইনক্রিজ করাচ্ছি, তো ব্যাপারটা যাতা রকমের হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক প্রপার্টি ডিক্রিজ করছে। তো এখন এইটাই আমি তোকে বলতে চাইছি যে প্যারাম্যাগনেটিক যে মেটেরিয়াল, সেই প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের অ্যাটমগুলোর প্রত্যেকটাতেই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন আছে, মানে পার্মানেন্ট ডাইপোল রয়েছে। কিন্তু যে কথাটা বললাম, তুই ভালো করে বিষয়টা ভাবার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, যে একটা অ্যাটমের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকা মানে এই নয় যে ওই সলিডটার ওভারঅল ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। অনেক সময়তেই এরকম অ্যালাইনমেন্টের প্রবলেমের জন্য হয়ে যায়। তাই আমরা যখনই পড়াশোনা করছি তখনই আমরা আগে থেকেই বুঝে নিয়েছি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ওর প্রপার্টিটা কেমন হয় না হয়, সেটা নিয়েই আমরা ভাববো। এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে কিন্তু এই বিষয়গুলো ডিপেন্ডেন্ট, টেম্পারেচার, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এগুলো নিয়ে আমরা ভাববো। তো অ্যাটমের যে ইলেকট্রন এবং সেই ইলেকট্রন আনপেয়ার থাকা বা না থাকা, তার উপরে বেস করে আমরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক দুটোর কথা বললাম। এবারে চল আরো একটা বিষয় সেটা বলি, সেটা হচ্ছে কি না ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক এবারে শোন, ফেরোম্যাগনেটিক সেটা হচ্ছে these substances are strongly attracted by the magnetic field, strongly attracted by the magnetic field, and so permanent magnetism even when the magnetic field is removed. প্রত্যেকটার আলাদা আলাদা কথা লেখা রয়েছে। These substances are strongly attracted by magnetic field and show permanent magnetism even when magnetic field is removed. ম্যাগনেটিক ফিল্ড তুমি যদি রিমুভ করে দাও তাও কিন্তু এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হবে এবং এর খুব স্ট্রং প্যারাম্যাগনেটিক পার্মানেন্ট ম্যাগনেটিক ক্যারেক্টার রয়েছে। কেন কেন এরকম হচ্ছে? In solid state, the metal ions of ferromagnetic substances are grouped together in small regions called domains. আমি তোকে বোঝাবো, কয়েকটা মেটাল আয়ন নিয়ে একটা করে ডোমেন তৈরি করা হয়, and each domain act as a tiny magnet. ওই ডোমেনটা আলাদা করে একটা ম্যাগনেট। In an unmagnetized piece of ferromagnetic substance, the domains are randomly oriented. যদি তার কখনো কোনো ম্যাগনেটিক আনম্যাগনেটাইজড কন্ডিশনে থাকে, তার ডোমেন্স গুলো কিন্তু র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, কিন্তু তবুও তার একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, কারণ অনেকগুলো মেটাল আয়ন নিয়ে একটা করে ডোমেন তৈরি হচ্ছে। আমি তোকে ডোমেন দেখাচ্ছি, ডোমেন কিরকম আমি তোকে দেখাচ্ছি। দেখ এই যে এটা একটা মেটাল, এখানে দেখ এইটুকু জায়গা নিয়ে এদের সব একই ডাইরেকশনে, এটা একটা ডোমেন। এখানে কিন্তু একটা অ্যাটম নেই, অনেকগুলো অ্যাটম নিয়ে গ্রুপ করা হয়েছে। দিস ইজ কল্ড ডোমেন, এগুলোকে বলে ডোমেন। এইটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন। এগুলো আলাদা আলাদা করে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করেছে। ডোমেন মানে অনেকগুলো
দেখ ডোমেন মানে কি, আবার দেখ ডোমেন মানে কি, দেখ in solid state metal ions of are grouped together into small region called domains and each domain acts as tiny magnet. এই প্রত্যেকটা ডোমেন কিন্তু এক একটা ম্যাগনেট। so their magnetic moments gets cancelled when the substance is placed in magnetic field. All the domains gets oriented in the direction of magnetic field and strong magnetic effect is produced. ডোমেনগুলোর নিজস্ব ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে কিন্তু অত স্ট্রংলি নেই, আছে, কিন্তু যখন তুই একটা ম্যাগনেটিক ফিল্ডে বসাবি তখন সেই ডোমেন্সগুলো কি একটা ডোমেন্স ইভেন হয়ে দিস অর্ডারিং ডোমেন পারসিস্ট ইভেন হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভ দ্য ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বিকামস এ পার্মানেন্ট ম্যাগনেট। এই ডোমেন্সগুলো একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে চলে আসবে এবং তখন সে পার্মানেন্ট ম্যাগনেটের মতো বিহেভ করতে থাকবে। ডোমেনগুলো নিজস্ব এক একটা ম্যাগনেট, ক্যান্সেল করার কোনো ব্যাপার নেই, 3টে 4টে 5টা একই ডাইরেকশনে রয়েছে তো ক্যান্সেল করবে কেন, ক্যান্সেল করবে না। এবারে তবুও তাদের নেট ম্যাগনেটিক প্রপার্টিটা খুব একটা ভালো হবে না, কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রাখলে স্ট্রং ম্যাগনেটিক প্রপার্টি শো করবে কারণ ডোমেন্সগুলো একটা ডাইরেকশনে চলে আসবে। আমি তোকে দেখাচ্ছি, দেখ কিরকম জিনিসটা হবে, তোকে দেখাচ্ছি। ধর আয়রন, তার 4টে আনপেয়ার, যত অ্যাটম আছে 4টে করে আনপেয়ার ইলেকট্রন রয়েছে। এবারে কি না একে যদি তুই রেখে দিস তাহলে এর এইগুলো হচ্ছে 4টে আনপেয়ার ইলেকট্রন মিলিয়ে এক একটা হচ্ছে ডোমেন। এইগুলো হচ্ছে এই ডোমেন, এই 4টে যদি এরকম হয় যে 4টে ইলেকট্রন এটা একই ডাইরেকশনে আছে, একই ডাইরেকশনে আছে, 4টেই তো আনপেয়ার ইলেকট্রন আছে। আয়রন তো কত, আয়রন তো D6, তাহলে D6 মানে কি, D6 মানে 1 2 3 1 2 3 4 5 6, তাহলে একটা আনপেয়ার, দুটো আনপেয়ার, 3টে আনপেয়ার, 4টে আনপেয়ার, এগুলো সব একই ডাইরেকশনেই। দেখ 1টা 2টো 3টে 4টে, এটা একটা আয়রন অ্যাটমের ক্ষেত্রে, একটা আয়রন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে তার একটা ম্যাগনেটিক প্রপার্টি থেকে গেল। এটাকে বলে ডোমেন, দিস ইজ কল্ড ডোমেন। ডোমেন, ডোমেন এর নাম হচ্ছে ডোমেন। তো এরকম অনেক ডোমেন থাকবে কারণ অনেক অ্যাটম আছে, তো অনেক ডোমেন আছে, এদের একই ডাইরেকশন, ডাইপোল মোমেন্ট ইন সেম ডাইরেকশন ডোমেন। আবার আরেকটা ডোমেন আছে, দেখ আশেপাশে কত ডোমেন আছে, কিন্তু এই ডোমেনগুলো কি তার নিজস্ব, প্রত্যেকটা ডোমেনের একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে কারণ প্রত্যেকটা ডোমেন একটা পার্টিকুলার ডাইরেকশনে আছে, কিন্তু ডোমেনগুলো যেহেতু র্যান্ডমলি ওরিয়েন্টেড রয়েছে তাই ডোমেনগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকার ফলে ভেরি স্ট্রং ম্যাগনেটিক ক্যারেক্টার শো করতে পারবে না, ডোমেনগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড রয়েছে বলে। তো ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, দেখ ডাইপোল মোমেন্ট অফ দ্য ডিফারেন্ট ডোমেনস আর ওরিয়েন্টেড র্যান্ডমলি ইন ডিফারেন্ট ডাইরেকশন। দেখ এ কোন দিকে আছে, এ কোন দিকে আছে, এই দিকে রয়েছে, এ আবার এই দিকে রয়েছে, এ আবার এই সাইডে রয়েছে, এ আবার এদিকে রয়েছে, এ আবার এদিকে, এ আবার, তো বিভিন্ন ডাইরেকশনে ডোমেন্সগুলো রয়েছে, একে বলে ডোমেন্স। তো বিভিন্ন ডাইরেকশনে থাকার ফলে কি হবে না এদের নেট যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা অত বেশি হবে না, কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট নেট ম্যাগনেটিক বিভিন্ন দিকে গিয়ে কিন্তু কিছুটা হলেও ক্যান্সেল করে দেবে, এই ডোমেনগুলো একে অপরকে ক্যান্সেল করবে, কিন্তু ডোমেনের নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট আছে। তো ওভারঅল সলিডটার ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এবার বাইরে থেকে ম্যাগনেটাইজ করছি, বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, কি হবে, বাইরে থেকে যেই ম্যাগনেটিক ফিল্ড দিবি তখন এই ডোমেনগুলোকে ও নিজের ডাইরেকশনে নিয়ে চলে আসার চেষ্টা করবে। এই যে মাথাগুলো ওদিকে ঘুরে রয়েছে, তো যখন উইক থাকবে বেশি করতে পারবে না, উইক থাকলে বেশি করতে। এবারে স্ট্রঙ্গার দিয়েছিস, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে, এবার কি হবে, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিস, আরো কিছু ঘুরছে, আরো ঘুরছে, আরো ঘুরছে, ডোমেন্সগুলোকে সব ঘুরিয়ে একটা ডাইরেকশনে নিয়ে চলে এসছে। এরপরে যদি তুই ম্যাগনেটিক ফিল্ড সরিয়েও দিস, ডোমেন তো একসাথে সবগুলো ঘুরেছে, তো ও আর কিছু হবে না। এইটা আলটিমেট স্টেজ অফ ম্যাগনেটাইজেশন, এ ম্যাক্সিমাম ম্যাগনেটাইজ হয়ে গেছে। তুই এর পরে যদি ম্যাগনেটিক ফিল্ড ছড়িয়েও নিস এর মধ্যে এই ম্যাগনেটিক প্রপার্টিটা থেকেই যাবে, কারণ ডোমেনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে চলে এলে তার আর বাইরে থেকে তুই চেঞ্জও যদি করে দিস বা ম্যাগনেটিক ফিল্ড যদি বাদও দিয়ে দিস তাহলে সেখানে কিন্তু কোনো রকম কোনো আর কি হবে না, সেখানে আর কোনো
ওর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কিন্তু চেঞ্জ হবে না। এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। আর এরপরে আর ইন্টেন্সিটি বাড়ালেও কোনো লাভ নেই, ডাজ নট ইনক্রিজ, এরপরে ইন্টেন্সিটি বাড়িয়েও লাভ নেই। স্যাচুরেশন হয়ে গেছে, ডোমেন্স গুলো ম্যাক্সিমাম ওরিয়েন্টেশনে চলে এসছে, তো একে বলে স্যাচুরেশন। তো ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স কিন্তু স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয় ম্যাগনেটিক ফিল্ডে, কারণ তার ডোমেনগুলোর প্রত্যেকটা স্ট্রেংথ অনেক বেশি থাকে। এটা এক দেখ, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক যখন বলছিলাম তখন এক একটা অ্যাটমের কথা ভাবছিলাম, এখানে যখন বলছি ফেরোম্যাগনেটিকের কথা বলছি তখন কিন্তু গ্রুপ অফ অ্যাটম নিয়ে একটা ডোমেন তৈরি হচ্ছে, ডোমেনকে কম্পেয়ার করছি। সেই জন্য প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের সাথে ফেরো, ফেরি আর অ্যান্টি ফেরো এগুলোকে কম্পেয়ার করা উচিত না, কারণ দুটোর কেসটা পুরো আলাদা। ফেরোম্যাগনেটিকে ডোমেনের কথা কনসিডার করা হচ্ছে, পরেরটাও কিন্তু ডোমেনের কথা আমরা কনসিডার করব। তো জাস্ট লাইক প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক অলসো ইনফ্লুয়েন্স বাই টেম্পারেচার, এগুলোতেও টেম্পারেচারের ইনফ্লুয়েন্স আছে। টেম্পারেচার বাড়িয়ে দিলে, টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তারা আবার উল্টো দিকে ঘুরে যাবে, সে তো ঠিক আছে। টেম্পারেচার বাড়িয়ে যত দিতে থাকবে তত, একটা টেম্পারেচার আছে 20 টেম্পারেচার, হ্যাঁ, সেই টেম্পারেচারে গিয়ে কিন্তু সবই প্যারাম্যাগনেটিকের ডোমেন ফোমেন সব ভেঙে যাবে, ডোমেন স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যাবে। ডোমেন স্ট্রাকচার যখন ডিস্ট্রয় হয়ে যাবে তখন এ কি হয়ে যাবে, তখন হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। একটা পার্টিকুলার টেম্পারেচারে ডোমেন যখন নেই তখন আনপেয়ার ইলেকট্রন আছে, তখন আর কি, তাকে কি বলবো, তাকে তো আমি প্যারাম্যাগনেটিক বলবো। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেই জন্যে ফেরোম্যাগনেটিক একটা পার্টিকুলার টেম্পারেচারে যখন, এই দেখ এই কথাটা ভালো করে পড়, ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বিকামস প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স, মানে আর ডোমেন ফোমেন সব ভেঙে গেছে, ডোমেন স্ট্রাকচারটা তার মধ্যে নেই, টেম্পারেচার এমন বাড়িয়ে দিয়েছি, গ্রুপ অফ অ্যাটম নিয়ে যে ডোমেন বানানো হয়েছিল সেই ডোমেন কিন্তু আর এখন এখানে নেই, সে কি হয়ে গেছে না, সে পুরো প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে কনভার্ট হচ্ছে। কত সুন্দর ব্যাপার, ইজি ব্যাপার, তুই পড়লেই বুঝতে পারবি যে আমরা যখন প্যারাম্যাগনেটিক বলছি তার মধ্যেও আনপেয়ার ইলেকট্রন আছে বলছি, যখন আমরা ফেরোম্যাগনেটিক বলছি তার মধ্যেও আনপেয়ার ইলেকট্রন আছে বলছি, কিন্তু প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে অ্যাটমগুলোকে কনসিডার করছি, এই একটা অ্যাটম প্যারাম্যাগনেটিক, এই একটা অ্যাটম আনপেয়ার ইলেকট্রন, এই একটা অ্যাটম আনপেয়ার। কিন্তু ফেরোম্যাগনেটিক যখন বলছি তখন কিন্তু ডোমেন কনসিডার করছি, মানে অনেকগুলো আনপেয়ার অনেকগুলো অ্যাটম যাদের প্রত্যেকের আনপেয়ার ইলেকট্রন আছে ওদেরকে গ্রুপ করে নেওয়া হয়েছে এবং সেটা ডোমেন হয়েছে, এবং ডোমেনগুলোকে আমরা ওই একই কাজ করছি, যেরকম প্যারাম্যাগনেটিকে করেছিলাম সেরকম ফেরোম্যাগনেটিকে করব। শুধু প্যারাম্যাগনেটিকে ডোমেন আছে, এই প্যারাম্যাগনেটিকে কোনো ডোমেন নেই, ফেরোম্যাগনেটিকে ডোমেন আছে। কথাটা বোঝার চেষ্টা করলেই কিন্তু টেম্পারেচার যখন তুমি বাড়িয়ে দেবে তখন কিন্তু ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স আলটিমেটলি কিন্তু প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সে কনভার্ট হয়ে যাবে। এবারে দেখ, তুই যদি ম্যাগনেটিক ফিল্ড রাখিস, এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে এরকম রাখলেই কি হবে না, সেটা ডোমেনগুলো একটা ডাইরেকশনে চলে আসবে, ডোমেনগুলো একটা ডাইরেকশনে ফ্রি হয়ে যাবে। এবারে দেখ, এবারে হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম, এখানেও কিন্তু সেই ডোমেনই আছে, কিন্তু ডোমেনের মধ্যে তফাৎ আছে। কিরকম, ভালো করে শোন। অ্যান্টি ফেরোম্যাগনেটিজমে কিন্তু ডোমেন, ইফ দ্য অ্যালাইনমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্ট অফ ডোমেন্স is in a compensatory way so as to give zero magnetic moment, because of the cancellation of the individual magnetic moment is called anti-ferromagnetism. Anti-ferromagnetism এ যে ডোমেন, ধর এইটা একটা ডোমেন, এই ডোমেনটার মধ্যেই আবার এরকম 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 হয়ে রয়েছে, ডোমেনটার মধ্যেই দেখ এইরকম এইরকম এরকম হয়ে রয়েছে। অ্যান্টি ফেরোম্যাগনেটিজম এটা অনেকটা ডায়াম্যাগনেটিজমেরই মতো। ডায়াম্যাগনেটিজম আমি একটা অ্যাটমের ক্ষেত্রে ধরেছিলাম যে তার সব ইলেকট্রন পেয়ার হয়ে রয়েছে, আর এখানে আমি বলছি যে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম মানে ডোমেনগুলোতে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা একে অপরকে ক্যান্সেল করে, যে ডোমেনের ইন্ডিভিজুয়াল কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকছে না। ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ মনোঅক্সাইড এই রকম ধরনের এক্সাম্পল, যেখানে কিনা ডোমেনগুলো তার নিজস্ব যে ম্যাগনেটিক মোমেন্ট প্রত্যেকটার একে অপরকে ক্যান্সেল। তুই প্যারাম্যাগনেটিকের সাথে কিন্তু ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিকের সাথে কিন্তু অ্যান্টি ফেরোম্যাগনেটিকে গোলাবি না। একটা হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে কনসিডার করা হয়, আর একটা হচ্ছে ডোমেন তৈরি করা হয়, ডোমেনকে কম্পেয়ার করা হয়।
ডোমেনের কি অবস্থা সেটা দেখা হয়। সেই জন্যে দুটো কেস কিন্তু আলাদা। এবং এখানে তুই দেখতে পাচ্ছিস যে ডোমেনটা এমনই যে একটা মাথার দিকে একটা নিচের দিকে, একটা মাথার দিকে একটা নিচের দিকে, একটা মাথার দিকে একটা নিচের দিকে, এরকম হয়ে রয়েছে। এরকম যদি ডোমেনের অবস্থা হয়, এটা ডোমেন একটা, এটা একটা পুরোটাই একটা কি ডোমেন। কিন্তু ফেরতে ডোমেনটা কিরকম ছিল? এরকম 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 এরকম। ফেরতে ডোমেনটা এরকম ছিল, সব ডোমেনগুলো একই ডাইরেকশনে ছিল। কিন্তু অ্যান্টি ফেরতে দেখ ডোমেনগুলো কিন্তু জাস্ট অপোজিট দিকে চলে গেছে। ডোমেনের কোনো নিজস্ব ক্যারেক্টারিস্টিক থাকছে না, ডোমেনের কোনো নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট থাকছে না। কত সুন্দর ব্যাপার। অ্যান্টি ফেরোম্যাগনেটিজমের পরে আমি এবারে চলে এলাম কি ফেরি ম্যাগনেটিজম। ফেরি ম্যাগনেটিজম মানে, ফেরি ম্যাগনেটিজম হচ্ছে যে when magnetic moments in the domains are aligned in parallel and anti-parallel direction and unequal number, net magnetic moment and we get ferrite. এখানে কি হচ্ছে না, ধর আগেরটা কি বলেছিলাম, অ্যান্টি ফেরোতে কি হয় এরকম 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 বলেছিলাম। এখন ধর এরকম 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 আনইকুয়াল নাম্বার। এই যে ডোমেনগুলো আলটিমেটলি ডোমেনের প্রপার্টি থাকবে, কিন্তু ডোমেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখ ফেরো তুই কম্পেয়ার করার চেষ্টা কর। ফেরো ডোমেনটা কিরকম? ফেরো ডোমেন এরকম 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 এরকম। আচ্ছা অ্যান্টি ফেরো ডোমেনটা কিরকম? না এরকম 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 এরকম। ফেরিটা কিরকম? ফেরিটা কিরকম? না এরকম 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 এরকম। কিছু একটা নেট থেকে যাবে যেটা unequal number resulting in net magnetic moment. We get ferrimagnetism. They are weakly attracted by magnetic field as compared to ferromagnetic substance. This substance lose ferrimagnetism on heating and become paramagnetic. এদেরকে যদি হিট করা যায় তাহলেও কিন্তু লুজ করে যাবে এবং প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কনভার্ট হবে। এক্সাম্পল তো মুখস্থ করে মনে রাখতে হবে। যাকে আমি তিনটে হচ্ছে ডোমেন স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করা হয়, আর দুটো হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটমের আইডিয়াতে এক্সপ্লেন করা হয়। এখন আমাকে তুই বল যে বুঝতে পেরেছিস কিনা, কমেন্ট বক্সে লিখে আমাকে কনফার্ম কর যে এই 5 রকমের যে ম্যাগনেটিক প্রপার্টি, সেই ম্যাগনেটিক প্রপার্টি 5 রকমের বুঝতে পারলি কিনা। আমাকে বল, কোনো অসুবিধা থাকলে বল। আমি অনেকটা সময় নিলাম ম্যাগনেটিক প্রপার্টি, কারণ বইতে এটা ঠিকঠাক করে লেখা নেই বলে আমি বললাম ডিটেলে। ঠিক আছে, কেউ কিছু বলছে না, তার মানে ধরে নিলাম বুঝেছিস। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক ছিল। এখন তোরা এটাতে দেখতে পাচ্ছিস যে কিরকম এটা হয়েছে। দেখ এরকম দুটো একই ডাইরেকশনে রয়েছে, আবার এটা অপোজিট ডাইরেকশনে রয়েছে। তো এটা সিম্পল ব্যাপার, বোঝালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খাতা নিয়ে নে, আমরা সলিড স্টেট কেমিস্ট্রি কিছু নিউমেরিক্যালস সেগুলো আমরা শুরু করাবো নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যাল করার জন্য কয়েকটা বেসিক ইনফরমেশন জানার দরকার, যা অলরেডি আমি পড়িয়েছি, চ্যাপ্টারটা পড়াতে পড়িয়েছি। তো সেরকম কিছু ইনফরমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। যে সলিডের প্রথমে ক্লাসিফিকেশন আমি পড়িয়েছিলাম, কত রকম টাইপের সলিড হয় সেই ক্লাসিফিকেশন আমি পড়িয়েছিলাম। দেখবি পরপর 5টা ক্লাস, আজকে নিয়ে 5টা ক্লাস আপনার সলিডের জন্য নিয়েছি। এখানে বড় বড় চ্যাপ্টার এবং অনেক সময় সাপেক্ষ চ্যাপ্টার, তো সলিডের এটা আমি পড়িয়েছি। তারপরে আমি চলে এসেছিলাম যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইউনিট সেল কত রকমের হয়, টেট্রাগোনাল, কিউবিক, অর্থোরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক,
তাদের প্রিমিটিভ, এন্ড সেন্টার, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, নানান রকমের সমস্ত, এবং তাদের ABC এবং আলফা বিটা গামা তাদেরকে কম্পেয়ার করেছিলাম। তারপরে আমরা প্রত্যেকটা টাইপের যে ইউনিট সেল তাতে কতগুলো করে অ্যাটম রয়েছে এবং তার প্যাকিং ফ্র্যাকশন এবং রেডিয়াসের সাথে তার এজ লেন্থের রিলেশনশিপ, এগুলো পড়িয়েছিলাম। এগুলো আমাদের সিম্পল কিউবিক হলে এই যে R=A/2, ডেন্সিটির একটা ফর্মুলা, N×M ডেন্সিটির ফর্মুলা, এছাড়া R×A/2√2 এটা হচ্ছে বডি সেন্টার, তার প্যাকিং এফিসিয়েন্সি, R×√3A/4 প্যাকিং এফিসিয়েন্সি 74%। এটাও আমাদের লাগবে, এখানে অঙ্ক করতে গেলে এগুলো লাগবে। এছাড়া আমরা ডিফেক্ট, আগের সপ্তাহে ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, ভ্যাকান্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, শর্টকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এই সমস্ত ডিফেক্টের উপর অবশ্য অঙ্ক নেই। আর নিটের পরীক্ষায় অঙ্ক থাকে ডিফেক্টের উপরে, সেটা আমরা পড়াচ্ছি না এই ক্লাসে, নিটের ক্লাসে পড়ানো হবে। তো এটা এছাড়াও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর, এন টাইপ, পি টাইপ আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ব্যাপারটা আমরা আগের ক্লাসে নিয়ে ডিসকাস করেছি। আর আজকে আমরা পড়ালাম সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। এখানে ছোট্ট করে যায় ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক এবং ফেরি ম্যাগনেটিজম, এবং তার কি কি প্রপার্টি সব কিছু এখানে রয়েছে। তো এই জিনিসপত্রগুলো জানলে আমাদের মোটামুটি নিউমেরিক্যালস করতে পারবো। চল আমরা ফর্মুলা, এগুলো লাগবে, টাইপ অফ দ্য অ্যাটম, তারপরে অ্যাভেলেবল স্পেস, কোঅর্ডিনেশন নাম্বার, সিম্পল কিউবিক, ফেস সেন্টার, বডি সেন্টারের আর এর সাথে এর রিলেশনশিপ, এগুলো খুবই লাগবে। এছাড়া আর ডেন্সিটি, এই ফর্মুলাটা লাগবে, ডেন্সিটির ফর্মুলা, প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং এফিসিয়েন্সি, হোয়াইট স্পেস, রেডিয়াস রেশিও, কত রেশিও হলে কি স্ট্রাকচার হয়, এই সমস্ত গুলো লাগবে। এত কিছু বলার পরে আমরা এবারে শুরু করছি প্রথম অঙ্কটা। দেখ যে অঙ্কটা খাতায় লিখে নে, আমরা অঙ্কটা করাচ্ছি। দেখ অঙ্কটা করাচ্ছি, দেখলেই বুঝতে পারবি। প্রথমে কিছু অঙ্ক আমি করাই, তারপরে তোদেরকে কিছু করতে দেবো, আমি করছি। আচ্ছা, প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, potassium metal crystallizes in face-centered cubic arrangement with edge length 574 picometer. What is the shortest separation of any two potassium nuclei? Any two potassium nuclei. দেখ আমরা কি করছি। দেখ প্রথম কথা হচ্ছে যে এটা কি ধরনের ক্রিস্টাল, FCC, ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। তো আমি লিখবো এরকম ভাবে, ফর FCC অ্যারেঞ্জমেন্ট ডিস্টেন্স, দুটো নেবারের মধ্যে ডিস্টেন্স অফ নেবার মানে 2R ইকুয়ালস টু, আমরা কি জানি ফেস সেন্টারের ক্ষেত্রে একটু আগে দেখালাম, 2 ইন্টু আর এর সাথে এর রিলেশনশিপ কি, A/2√2, মানে তো 2 এখানে বাদ দিয়ে দিলাম, তাহলে A/√2 মানে হচ্ছে 1/√2টা কত আসছে দেখুন, 0.707
এ, তাহলে 0.707 ইন্টু এ দেওয়া রয়েছে, দিস ইজ এ, তাহলে 574 দিয়ে একে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে তারা এটা মাল্টিপ্লাই করি, দেখি আসছে তোর 46। দেখ ইজি ব্যাপার, একটা ডিস্টেন্স পটাশিয়াম নিউক্লিয়ামের ডিস্টেন্স সেপারেশন সবসময় হচ্ছে 2r হবে। নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, এই একটা যদি পটাশিয়াম হয়, এই একটা যদি পটাশিয়াম হয়, তাহলে এই আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স মানে এটা 2rই। তো আর এর সাথে আর ইকুয়ালস টু এ বাই 2, কার ক্ষেত্রে? ফর এফসিসি। দেখবি আগে দেয়া রয়েছে, সব ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, তা সেখান থেকে জাস্ট বসিয়ে দিচ্ছিস, এর ভ্যালু তোর দেয়াই আছে, এটা ইকুয়ালস টু এ দেয়াই রয়েছে, তাহলে সেখান থেকে পেয়ে যাবি। আশা করছি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আমাকে বলবি, আমরা পরের অঙ্কটা বলার আগে আমরা আবার বলে নেব। আচ্ছা, নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছে। নেক্সট প্রবলেমটা দিয়েছি, the cubic unit cell of aluminium molar mass 27 gram per mole has an edge length 405 picometer, density 2.70 gram per cc. What type of unit cell? What type of unit cell মানে হচ্ছে তোর ওটা সিম্পল কিউবিক না বিসিসি না এফসিসি, এগুলো বলতে হবে। তো ডেনসিটির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা লিখছি, ফর্মুলা অফ ডেনসিটি rho equals to m atomic mass into z। এখন z equals to 2 হলে সিম্পল কিউবিক, যদি হয় 4 হলে এফসিসি, 2 হলে বিসিসি। mz বাই অ্যাভোগাড্রো নাম্বার, mz বাই দেখে যাচ্ছে লেখাটা, mz বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু a কিউব। এরকম তো এখানে তো সবই আমাকে দিয়ে দিয়েছে, দেখ তাহলে আমাকে বের করতে হবে z ইকুয়ালস টু রো ইনটু n a কিউব বাই m। আচ্ছা, ডেনসিটি তো দেয়াই আছে, কত? 2.7, ওটাই বসা, গ্রাম পার সিসি, সব সিসিতেই করে নেবো। অ্যাভোগাড্রো নাম্বার 6. এ কিউ, আচ্ছা এ তো পিকোমিটারে আছে, কিন্তু পিকোমিটারে থাকলে তো হবে না, একে তুই সেন্টিমিটারে করতে হবে, মানে 10 টু দি পাওয়ার -10 তার কিউব বসারি। আর এটা হচ্ছে মোলার মাস, এটা হচ্ছে 27 দেওয়ার হচ্ছে 27, এইটা এবারে হিসাব করতে হবে। তারা একটু ওয়েট কর, আমি করছি, তোদের কাছে ক্যালকুলেটর থাকলে কর। 27 আর 2.7 তো এটা কেটে যাচ্ছে,
এটা আসছে 4, অ্যাপ্রক্সিমেটলি 4 আসছে, 4 এর কাছাকাছি আসছে 3.9। তো 4 মানে হচ্ছে এখানে 4 এলে তো এফসিসি, তাহলে লিখতে হবে যে দ্যাট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন unit cell is 4. So what type of unit cell? Type of unit cell is FCC. Type of unit cell is FCC. দেখেন একবার ডেনসিটি ফর্মুলা জানি, আমরা পড়িয়েছি ফর্মুলা অফ ডেনসিটি। এম দেওয়া রয়েছে, এটা হচ্ছে এম, জেডটা তো বের করতে হবে, এই যে জেডটা বের করতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার এ কিউ, এটাই হচ্ছে 405 পিকোমিটার, এটাই হচ্ছে এ মানে এইচ লেন্থ। এখান থেকে জেডটা বের করলাম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 4 এলো। তো টাইপ অফ মিক্সচার পরের অঙ্কটা চলে যাচ্ছে। Crystalline cesium chloride, the density formula, calculate the volume occupied by single CaCl ion pair in the crystal. ভলিউমটা বের করতে হবে, মানে এ কিউ এর ভ্যালু বের করতে হবে। তো এটা ভলিউম মানে এ কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এটা সিজিয়াম ক্লোরাইড হচ্ছে সিম্পল কিউবিক, এটা দেওয়া উচিত ছিল। সিজিয়াম ক্লোরাইড ইজ সিম্পল কিউবিক স্ট্রাকচার। তো আমরা জানি যে ডেনসিটি rho equals to m into z by Avogadro number into a cube। তাহলে আমাদের a cube বের করতে হবে। a cube equals to m into z by Avogadro number m। এমটা মোলার মাস এখানে দিয়ে দিয়েছে 160.4 into z equals to 1 for simple cube divided by 6.023 into 10 to the power 23 into ডেনসিটিটা দেওয়া রয়েছে, কোথায় গেল এই তো 3.9 এটাকে ক্যালকুলেশন করতে হবে। এ কিউ বের করতে পারলে হবে। এ কিউ তো ওটাই তো ডেনসিটি, এই ভলিউম অকুপাইড বাই সিঙ্গেল CaCl আয়ন। একটার মধ্যে তো একটাই আছে। ক্যালকুলেশনটা কর, আমিও করছি।
এটা অনেক বড় আসছে হিসাব করে 7.014 করে দে কিন্তু 10⁻⁻23 সিসি এরকমই অ্যাপ্রক্সিমেটলি আসবে। এটা অনেক বড় ক্যালকুলেশনটা একটু চেক করে নিস তোরা। আমি বলছি, আমি করে দেখছি, ক্যালকুলেটারেই করছি, অ্যাপ্রক্সিমেটলি এরকমই দেখাচ্ছে 7.014 ইন্টু 10⁻⁻20। দেখ এরকম হবে। তারপরের অঙ্কটাই চলে আসবে। আচ্ছা, এবারে বলেছে যে a metal is found to be have the specific gravity 10.2 at 25 degrees C. It crystallizes in body centered cubic lattice with unit cell edge length of 3.0 angstrom. Calculate the atomic weight. তো কোনোই ব্যাপার নয়, তো সবই দেওয়া রয়েছে। স্পেসিফিক গ্র্যাভিটি ওটাই হচ্ছে ডেনসিটি, ওটাই হচ্ছে সলিডের ক্ষেত্রে ডেনসিটি। তাহলে তুই ডেনসিটির ফর্মুলাটা লেখ। m into z divided by Avogadro number into a cube, এটা লিখে ফেললি। তোকে কি বের করতে হবে? তোকে বের করতে হবে এমটা, তাহলে রো অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এ কিউব বাই জেড। আচ্ছা, রো হচ্ছে ডেনসিটি কত? 10.2, 6.023 ইন্টু 10⁻23। এ কিউ এটা অ্যাংস্ট্রমে আছে, এটা সেন্টিমিটারে করে দিতে হবে। তাহলে 10⁻⁻8 সেন্টিমিটার। এটাকে তুই হোল কিউব মেরে দে। এটা কি বলেছে? বডি সেন্টার মানে জেড ইকুয়ালস টু 2, মানে নিচে 2 বসাবে। আবার ক্যালকুলেশন করতে হবে, দাঁড়া বরাবর ক্যালকুলেশন। এটা আসছে 82.9 ইউনিটটা লিখে দিবি এম ইউ আর লিখতে হবে না, ইউই লিখবে। ঠিক আছে, এগুলো তো সোজা অঙ্ক, ওই ডেনসিটির ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি কি করতে পারছিস। এমন ধরনের অঙ্ক দেয়। আচ্ছা, পরের অঙ্কটায় চলে আয়। এটা একটু আলাদা রকমের অঙ্ক। মেটালিক এলিমেন্ট হ্যাজ এ কিউবিক ল্যাটিস, ইচ এজ অফ দ্য ইউনিট সেল ইজ 3 angstrom. The density of the metal is 8.5 gram per cc. How many unit cell will be present in 50 gram of the metal? আচ্ছা, প্রথমে ভলিউম অফ দ্য ইউনিট এ দেওয়া রয়েছে, এজ লেন্থ দেওয়া রয়েছে 3 angstrom। তাহলে আমরা প্রথমে বের করি কি বলতো, ভলিউম অফ দ্য ইউনিট সেল।
ভলিউম অফ দ্য ইউনিট সেল সেটা হচ্ছে এ কিউ, মানে অ্যাংস্ট্রম আছে, ওটাকে সেন্টিমিটার করলাম, হোল কিউব, সেন্টিমিটার কিউব হলো। এবারে তোকে যেটা করতে হবে এক্সট্রা, মাস অফ দ্য ইউনিট সেল। মাস ইকুয়ালস টু কি? অ্যাকচুয়ালি ডেন্সিটি equals to mass by volume, তাহলে mass equals to density into volume, তাহলে এটাতে তোর density into volume, density তোর কত 8.5, আর ভলিউমটা তুই বের করলি এখন তোকে বের করতে হবে হাউ মেনি ইউনিট সেল, মানে নাম্বার অফ ইউনিট সেল। এখন নাম্বার অফ ইউনিট সেল ইকুয়ালস টু কি হবে? মাস of the sample কত হয় 50 গ্রাম, mass of the sample divided by কি mass of unit cell। একটা ইউনিট সেলের মাস যা, মাস অফ দ্য স্যাম্পলের মধ্যে কতগুলো ইউনিট সেল থাকবে, তাহলে ওইটার মাস ডিভাইডেড বাই ইউনিট সেলের মাস, এটা করলেই পাওয়া যাবে। তাহলে তোর এখানে চলে আসছে মাস অফ দ্য ইউনিট সেল এটা 50, আর মাস অফ ইউনিট সেল সেটা হচ্ছে এইটা 8.5, এটাকে একসাথে করে দিই 27 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আবার একটা বড় ক্যালকুলেশন, অবশ্য অত বড় নয় এটা, 10 to the power -8 into 3, ও 10 to the power -8 কেন হবে, 10 to the power -24, সরি 10 to the power -24 করতে হবে, তো কিউব আছে। এটা কত আসছে না দেখি, 50 divided by 8.5 যা হলো divided by 27 by 10 to the power -24, টা প্লাস 24 হয়ে গেল, পয়েন্টটা একটা সরিয়ে দিয়ে এটা হয়ে গেল তোর 2.178, এটা তার মানে হয়ে যাবে হচ্ছে 10 to the power 23 করে এতগুলো ইউনিট সেল হবে। যেখানে বুঝতে পারলি কিনা, এটা একটু আলাদা অঙ্ক। যে ধরনের অঙ্ক বোর্ডসের পরীক্ষায় আসে সেরকম দিয়েছি। আরো একটা অঙ্ক দেখ, অনেক অঙ্ক আছে প্র্যাকটিস। আচ্ছা এটা দেখ, tungsten is arranged in face center cube having unit cell volume 31.699 angstrom. Calculate the radius and atomic volume of the tungsten. তো কি দেওয়া রয়েছে, সিম্পল ব্যাপার, চলে যাবি ভলিউম মানে এ কিউব তোর দেওয়া রয়েছে 31.699 অ্যাংস্ট্রমের কিউব, অ্যাংস্ট্রম ইউনিটে দেওয়া রয়েছে। এজ লেন্থ এ, তাহলে কি হবে, এটার কিউব রুট হবে,
31.699. তার কিউব রুট 31.699, 3.165 এটা। আচ্ছা, এবারে হচ্ছে তোকে রেডিয়াস বের করতে হবে। আচ্ছা, রেডিয়াস বের করতে হবে। তাহলে ফর FCC R equals to root 2a/4, FCC R equals to root 2a/4, তাহলে তোর হয়ে যাচ্ছে, এ তো এখানে পেয়ে গেছিস, রুট 2 মানে 1.414, রুট এটা হচ্ছে 3.165 বাই 4। এটাকে ক্যালকুলেশন করি। One point four one four into 3.165 divided by 4 equals to হচ্ছে তোর 1.1188 অ্যাংস্ট্রম। কি বের করতে বলেছিল? অ্যাটমিক ভলিউম তো জানা যাচ্ছে, রেডিয়াস বের করতে বলেছে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখি কি অঙ্ক আছে। অ্যানালাইসিস শোজ দ্যাট নিকেল অক্সাইড, এই যে ডিফেক্টের অঙ্ক, শোজ দ্যাট দ্য ফর্মুলা Ni 0.98 ও 1.0, what fraction of nickel exists as nickel plus 2 and nickel plus 3। আচ্ছা, যদি আমি, আচ্ছা নম্বর একবার এসেছিল, ধর যদি আমি অক্সিজেনটা 100 হতো তাহলে নিকেল হতো 98, কারণ এখানে 1 আর 0.98, এখান থেকে if there are 100 oxygen, then nickel হতো 98, কারণ 0.98 এটা 1 আছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা 100 হলে এটা 98। তো let nickel plus 2 ions equals to X, nickel plus 3 ions equals to, total nickel to 98, তাহলে এটা 98 minus X। তো একটা সলিড তো ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে যতই তার ডিফেক্ট হোক না কেন, তাহলে আমরা লিখতে পারি চার্জ অন নিকেল আয়ন্স ইকুয়ালস টু চার্জ অন অক্সিজেন। তো নিকেল এক্স এর চার্জ কত আছে না 2 আছে, এক্স এর চার্জ 2 আছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 98 মাইনাস এক্স এর চার্জ হচ্ছে 3 আছে,
98 মাইনাস অক্সিজেনের চার্জ কত আছে? অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন সবসময় 2 মাইনাস আছে, অক্সিজেন কত আছে? 100, তার মানে 2 ইন্টু 100। তাহলে এখান থেকে হিসাব করতে হবে তোকে, যে 2x আর এটা মাইনাস x হয়ে গেল, প্লাস 290 294 equals to 200, তাহলে x equals to 94। তার মানে নিকেল 2 প্লাস পার্সেন্টেজ হচ্ছে 94%, আর নিকেল প্লাস 3 হচ্ছে 6%। এরকম ভাবে করতে হবে। দেখে নে অঙ্কটা। পরের অঙ্কটায় চলে যাচ্ছি। If the radius of palladium is 248 picometer, the lattice type is body center, what is the theoretical density of palladium? আচ্ছা, তো আমরা তো বডি সেন্টার, বডি রেডিয়াস তো দিয়ে দিয়েছে, কি কি দিয়ে দিয়েছে দেখে নিই। রেডিয়াস দিয়েছে 248 পিকোমিটার, আর কি দেওয়া হয়েছে? বডি সেন্টার কিউবিক, মানে জেড এর ভ্যালু হচ্ছে 2, এই দুটো দেওয়া রয়েছে। তাহলে ডেনসিটি, প্যালাডিয়ামের তো অ্যাটমিক মাস চাই, এম চাই, এটা দেয়া নেই, এটা লিখে রাখ। এটা প্যালাডিয়ামের হচ্ছে কত বলতো? প্যালাডিয়ামের 106 হবে, এটা 106 হবে, প্যালাডিয়ামের 106 হবে। এটা গেল। এবারে ডেনসিটির যে ফর্মুলা আছে, m into j by Avogadro number into a cube। m এর জায়গায় তো 106 বসিয়ে দিলাম, z এর জায়গায় 2 বসালাম, Avogadro নাম্বার 6.023 into 10⁻23। কিন্তু একটা জ্বালা আছে, সেটা হচ্ছে যে রেডিয়াস তো দেয়া আছে, কিন্তু আমার তো এ চাই, এ কিউব তো করতে হবে, তো রেডিয়াস তো দিয়ে হবে না। তাহলে বিসিসি তে, ফর বিসিসি আর ইকুয়ালস টু হলো তো √3a/4, তাহলে তোর a equals to 4r/√3। এখান থেকে a equals to 4 into r এর ভ্যালু হচ্ছে তোর 248
পিকোমিটারে তো বসালে হবে না। 10 to the power minus 10 by √3। এখান থেকে এর ভ্যালু বের করতে হবে, সেন্টিমিটারে বেরোবে। দাঁড়া, এটা আগে বের করে রাখি। Five point 7 into 10 to the power minus 8 centimeter। এইটাই এ কিউবের জায়গায় বসবে। 5.727 into 10 to the power কিউব। এখান থেকে ডেন্সিটির ভ্যালু ক্যালকুলেট। আচ্ছা, 2 into 106 divided by, আচ্ছা 10 to the power 23, টা পরে করবো, ওটা 20 into power minus 24, তো বাদ হয়ে যাবে, তাহলে একটা 10 থাকছে পরে। 6.02 এটা আসছে 1.87 গ্রাম পার সিসি। এটা আসবে 1.87। ক্যালকুলেশন হয়তো কিছু ভুল হতে পারে, তো নিয়মটা সব ঠিকই আছে। ক্যালকুলেশন একটু চেক করে নিস। ক্যালকুলেশন নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। তবুও ক্যালকুলেশনটা দেখে নিবি একবার, চেক করে নিবি। এবারে চলে আসছি আমি পরের অঙ্কটা। কি অঙ্ক আছে পরের অঙ্ক? মেটাল crystallized into cubic system, face center cubic and body center cubic, whose unit cell lengths are 3.5 and 3 angstrom. Calculate the ratio of densities। এখানে খাটতে হবে। আচ্ছা, কয়েকটা জিনিস জানি যেগুলো, সেগুলো লিখে ফেলি। বিসিসির জেডটা 2, এফসিসির জেডটা হচ্ছে 4, তো বুঝেইছি। তাহলে সেন্টার আমাদের বের করতে হবে হচ্ছে তোর এফসিসি ডেন্সিটি অফ এফসিসি টু বিসিসি, মানে ডেন্সিটি অফ এফসিসি টু ডেন্সিটি অফ বিসিসি, এটা বের করতে হবে। ভালো কথা। তো আমার তো অ্যাভোগাড্রো নাম্বার তো বাদই হয়ে যাবে, ভলিউমটা চেঞ্জ হবে দুজনের, কারণ এই ইউনিট লেন্থ গুলো আলাদা রয়েছে। আচ্ছা, সেটা করে নিই। ভলিউম অফ এফসিসি সেটা হবে 3.5 অ্যাংস্ট্রমে আছে, 10 to the power minus 8 whole cube। ভ্যালেন্সি অফ বিসিসি ক্যাপিটাল করে দিয়ে, বিসিসি হচ্ছে 3 into 10 to the power minus 8 তার কিউব। তো অ্যাভোগাড্রো নাম্বার তো থাকবে না, এমও থাকবে না, শুধু ভলিউমটা থাকবে আর জেডটা থাকবে। বুঝে গেছি। ডেন্সিটি অফ এফসিসি বাই ডেন্সিটি অফ বিসিসি, এটা হবে তোর জেড
Z1 by Z2 into V2 by V1। ভলিউমটা উল্টে যাবে, জেডটা উপরে আছে, জেডটা যেমন আছে তেমনই বসিয়ে দেবো। এটা 4/2, এটা এফসিসির জন্য, এটা বিসিসির জন্য, এটা বিসিসির জন্য, এটা এফসিসির জন্য। 4/2 ইন্টু বিসিসির জন্য 3 ইন্টু 10⁻⁻, এটা দুটোকে একসাথে কিউব মেরে দেবো। 3.5 ইন্টু 10⁻⁻, কিউব করে দেবো। দুটোকে কিউব করতে হবে, এটা তো কেটে গিয়ে 2 এসে যাবে, তাহলে 2 ইন্টু, দুটোকে কিউব মারি, সেটাকে করে দিই, এটা 10⁻⁻23 করে 23, 3.5 টাকে করে দিই, 4.2875 আসছে, আর 10⁻⁻, বাবা কি ক্যালকুলেশন! এটা এখান থেকে এই দিকে নিয়ে চলে এলাম ক্যালকুলেশনটা। ডি ফেস সেন্টার বাই ডি বডি সেন্টার হয়ে গেল তোর এই রেশিওটা 2 ইন্টু 0.6297 এরকম আসছে। এটাকে মাল্টিপ্লাই করলে হয় 1.259, এইটা হবে 1.259। ক্যালকুলেশন তবু একবার চেক করে নিস তুই, ক্যালকুলেশন হয়তো আমার ভুল হতে পারে, ক্যালকুলেশনটার কোনো সিওরিটি নেই, ক্যালকুলেশনটা কি হবে না হবে। তো এগুলো সবই হচ্ছে ওই ডেনসিটি ফেন্সিটি এইসব দিয়ে অঙ্ক। এবারে ভয়েড ফয়েড দিয়েও কিছু অঙ্ক হয়, দেখাচ্ছি আমি। ফর্মুলা টর্মুলা ভয়েড ওই দিয়ে অঙ্ক, আশা করছি এটা বুঝতে পেরেছিস। ক্যালকুলেশন হয়তো ভুল যেতেও পারে, কিন্তু মোটামুটি আশা করছি ভুল হয়নি, তবু একবার দেখে নেওয়া। আচ্ছা, কি বলে যে কিউবিক ইউনিট সেল ইজ মেড আপ অফ 3 এলিমেন্টস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এটা দিয়ে কিউবিক ইউনিট সেল তৈরি হচ্ছে। ভালো কথা। atoms of X are present at the corners and Y, and atoms of Y at the cube center and atoms of Z at the center of each face. What is the formula? কর্নারে হলে এক্স ওয়াই জেড রেশিও হচ্ছে, কর্নারে হলে 8টা কর্নার 1/8 করে, বডি সেন্টারে হলে একটা, আর ফেসের সেন্টারে হলে 6 ইন্টু 1/2, তাহলে এইটা রেশিও 1:1:3। তাহলে ফর্মুলা হবে এক্স ওয়াই জেড 3। তাহলে এক্স বলেছে অ্যাট দ্য কর্নার, কর্নারে তো 1/8 করেই হয়। অ্যাটম ওয়াই অ্যাট দ্য কিউব সেন্টার, সেন্টার মানে একটাই। জেড অ্যাট দ্য সেন্টার অফ ইচ ফেস, ফেস সেন্টার হলে তো হাফ করে হবে, 3 ঠিকই আছে।
এগুলো ক্যালকুলেশন নেই খুব একটা। পরে দেখ, অনেক অঙ্ক করাচ্ছি, পরে দেখ। Two elements A and B crystallizes in a cubic unit cell with atoms A at the corner and atoms B at the face center. If two atoms of A are missing from the corner and two atoms of B missing from the, what should be the formula? তাহলে A কর্নারে তো 8টা হওয়ার কথা, কিন্তু দুটো মিসিং বলেছে, টু অ্যাটমস মিসিং বলেছে, তার মানে 6টা আছে 1/8 করে, তাহলে 3/4। বি কোথায় আছে? ফেসের সেন্টারে, কিন্তু বলেছে ওখানেও দুটো অ্যাটম মিসিং হয়েছে, অ্যান্ড টু অ্যাটমস অফ বি ফ্রম দ্য ফেস সেন্টার, তাহলে তোর 6টা থাকার কথা 4টে ইন্টু হাফ মানে 2, তাহলে তোর হয়ে গেল এ আর বি রেশিও 3/4:2, হবে হয়ে গেল 3:8, তাহলে ফর্মুলা হবে A3B8। দেখ সোজা ব্যাপার, ফর্মুলা বের করা, আগেও অনেক ফর্মুলা বের করা পড়াতে আমি মনে হয় দেখিয়েছিলাম। A3B8। আচ্ছা, আর একটা দেখ অঙ্ক। Sodium crystallizes in a body center cubic. Calculate the approximate number of the unit cell present in 9.2 গ্রাম of sodium. এরকম একটা অঙ্ক আমি করালাম, অবশ্য একটু আলাদা রয়েছে, তবুও মোটামুটি একই রকমের। বডি সেন্টার ইউনিট সেল মানে হচ্ছে যে তোর জেড এর ভ্যালু হচ্ছে 2, জেড এর ভ্যালু হচ্ছে বডি সেন্টার ইউনিট সেল মানে z equals to 2। বডি সেন্টার, আর তো m এর ভ্যালু সোডিয়াম 23 দিয়ে দিয়েছে, approximate number of cells present in 9.2, তো ডেনসিটিটা আমার জানার দরকার আছে। অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10⁻23, এটা তাহলে আচ্ছা, নাম্বার অফ বলেছে approximate number of unit cell, approx number of unit cell কি হবে না, অ্যাভোগাড্রো নাম্বার উল্টে দেবো, অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু, আচ্ছা কত মাস বলেছে, কত মাস বের করতে হবে, 9.2 ডিভাইডেড বাই 23 ইন্টু মাস, এত মাসের মধ্যে কত আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা হয়ে গেল। এখান থেকে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 9.2 বাই 23 ইন্টু 2। না হিসাব করে দেখি কত আসছে। আসছে হচ্ছে
1.204 into 10 to the power 23। তো দেখতে পাচ্ছিস যে অঙ্কগুলো এমন কিছুই না, জাস্ট একটা দুটো ফর্মুলাই আছে এবং তার বেসিসেই আমি অনেকগুলো অঙ্ক করে দিলাম। এখানে প্রচুর অঙ্ক আমি করে দিয়েছি। তো তোরা, আমি কয়েকটা হোমওয়ার্ক অঙ্কের এখানে দিয়ে দিচ্ছি। তিনটে, একটা, দুটো, তিনটে, না পারলে আমি করে দেবো চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 10 পর্যন্ত আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা তোরা একটু চেষ্টা করে দেখিস, অ্যান্সার গুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস বা অঙ্কটা করেও আমাকে পাঠাতে পারিস, এমন কোনো ব্যাপার নেই। না পারলে আমাকে বলবি, আমি করে দেব। হ্যাঁ, আর কিছু এই চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সার রয়েছে, কোশ্চেনগুলো আমি পাঠাবো, অ্যান্সারগুলো আমি রেডি করে দিয়ে দেবো। তো এই চ্যাপ্টারটা গেল, একটা চ্যাপ্টার তো মোটামুটি আমাদের কমপ্লিট হলো। পড়তে থাক, যদি কিছু অসুবিধা হয়, অসুবিধা লাগলে তো আমাকে বলবি, চ্যাপ্টারের মধ্যে কোনো পার্ট অসুবিধা লাগলে তো বলবি। 5টা দিনে আমাদের সব কটার পিডিএফ বা সমস্ত কিছু রয়েছে। এছাড়াও তো নোটসের হার্ড কপি আমার কাছে রয়েছে, কিন্তু এখন যেহেতু করোনার জন্য কেউ আসছে না, সেহেতু তো নোটসটাও আমি দিতে পারছি না। দেখবে সেরকম কিছু প্রবলেম হবে না। তো এরপরে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, যেটা অন্য ব্যাচেরও সেই চ্যাপ্টারটা পড়াচ্ছি। আজকাল সেই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন দেয়, অনেক বড় চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব সারফেস কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা শুরু করব, এর কোশ্চেন অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, আর অঙ্কগুলো, এই অঙ্কগুলোই কিন্তু যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো করে দিই। এই পর্যন্ত আগে থাকলো, পরের দিনকার আমরা এরপর থেকে পরের চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার শুরু করবো। এগুলো আমি হোমওয়ার্কগুলো পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, ভালো থাকিস, সাবধানে থাকিস, আবার পরের সপ্তাহে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।